আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মইনুদ্দিন মুন্না, অ্যাডভোকেট, জসকোট, ঢাকা। তো আমরা ধারাবাহিকভাবে দেওয়ানি কার্যবিধি 1908 সালের 5 নং আইন পড়তেছি। আজকে 3য় নাম্বার ক্লাস। ওয়ালাইকুম আসসালাম ইলিয়াস ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার লাইভটা একটু শেয়ার করে দিয়েন। ইলিয়াস ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য। আমরা গত ক্লাস পর্যন্ত 1 থেকে 174 পর্যন্ত ধারা আমরা পড়ছি। আজকে যে ধারাগুলো পড়ব সেগুলো হচ্ছে 75 থেকে শুরু। তো আমরা শুরু করি। 75 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট ধারা। এখানে কমিশন সংক্রান্ত বিষয় আলোচনা করা আছে। কমিশন সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা আছে 75 থেকে 78 পর্যন্ত ধারায়, এবং ওয়ার্ডার নাম্বার 26-এ কমিশন সংক্রান্ত বিষয় আলোচনা করা আছে। তবে 75 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট। এই ধারাটিতে বলা আছে কমিশনের পাওয়ার অফ দ্য কোর্ট টু ইস্যু কমিশন। তাহলে কমিশন কোন কোন বিষয় দেওয়া যায় সেই বিষয়ে এখানে আলোচনা করা আছে। তো এখানে 4 ধরনের বিষয়ের কথা বলা আছে, যে 4 ভাবে বা 4 ধরনের জন্য কমিশন দেওয়া যায়। একটা হচ্ছে, আপনারা সবার কাছে মূল বই আছে আমি আশা করতেছি। দেখেন যে মূল বইটাতে আপনারা চলে যান, যেখানে 4টা পয়েন্ট আছে, 1, 2, 3, 4। একটা হচ্ছে কোনো ব্যক্তিকে পরীক্ষা করার কথা বলা আছে। দ্বিতীয় নাম্বার স্থানীয় তদন্তের কথা বলা আছে। তৃতীয় নাম্বার বলা আছে কোনো হিসাব পরীক্ষা বা সমন্বয়। আর চতুর্থ নাম্বার হচ্ছে বাটোয়ারা রিলেটেড, পার্টিশন রিলেটেড। এই 4টা পয়েন্টে বলা আছে কমিশন আদালত ইস্যু করবে। তো এই সংক্রান্ত বিষয়গুলো আদেশ নাম্বার 26-এ ডিটেলস আলোচনা করা আছে। সেখান থেকে প্রশ্ন আসছে, 2020 সালে একটা প্রশ্ন আসছিল। তো আমরা 26 নম্বর আদেশটা যখন পড়ব সেখান থেকে পড়ব। এখন কমিশন সংক্রান্ত বিষয় তাহলে কোথায় আছে? 75 নম্বর ধারায়। কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে দেওয়া যায়। 77 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট। 77 নম্বর যে ধারাটা আছে এই ধারাটা ইম্পর্টেন্ট। এটাও এক ধরনের কমিশন। এটার নাম হচ্ছে লেটার অফ রিকোয়েস্ট বা অনুরোধপত্র বলি। লেটার অফ রিকোয়েস্ট বা অনুরোধপত্র। এখানে যে বিষয়টা আলোচনা করা আছে, যদি বাংলাদেশের বাহিরে বসবাস করে কোনো সাক্ষ্য গ্রহণের জন্য যে প্রয়োজন হয়, বাংলাদেশের বাইরে একজন সাক্ষী বসবাস করে, তখন সেক্ষেত্রে কমিশনের পরিবর্তে লেটার অফ রিকোয়েস্ট প্রদান করা হয়। তাহলে বাংলাদেশের বাইরে অর্থাৎ বিদেশে থাকলে লেটার অফ রিকোয়েস্ট, আর দেশে থাকলে কমিশন সরাসরি। এই দুটি ধারায় আমরা পড়ব, 75 এবং 77। এরপরে আমরা চলে যাব, সেটা হচ্ছে কিছু পার্টিকুলার কেস রিলেটেড। 79 নম্বর ধারায়, 79 নম্বর ধারার বিষয়টা বলা আছে, আমরা ক্রিমিনাল মামলাগুলো দেখি সাধারণত স্টেট ভার্সেস একিউজড বা নাম থাকতে পারে, কিন্তু যখন সিভিল মামলা হয় তখন স্টেট শব্দটা আসে না, স্টেটের জায়গায় বাংলাদেশ শব্দটা আসে। তো এখন বাদী হোক আর
ধন্যবাদ সুমন ভাই। তো আমি যেটা বলতেছিলাম ৭৯ নম্বর ধারাতে বলা আছে সরকার যখন কোনো মামলা করবে পক্ষ হয়ে বা বিপক্ষ হয়ে, তখন সেক্ষেত্রে যে পক্ষটা লেখা হয় সেই পক্ষটা হয় বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশ এই শব্দটা মনে রাখবো। সরকার যখন পক্ষ হচ্ছে তখন বাংলাদেশ আমরা বলতেছি। পক্ষ হতে পারে, বাদী হতে পারে, বিবাদী হতে পারে। ৮০ নম্বর ধারাটা পড়ব নোটিশ সংক্রান্ত। সরকারকে মামলা যখন করব তখন কিছু নোটিশ প্রদান করতে হয়। সেই নোটিশের কিছু নিয়ম কানুন আছে। সরকারের বিরুদ্ধে মামলা করতে গেলে 2 মাস পূর্বে নোটিশ দিতে হয়। সরকারের বিরুদ্ধে যদি মামলা করতে চাই 2 মাস পূর্বে নোটিশ দিতে হবে। তো আমরা এটুকুই মনে রাখি, 2 মাস পূর্বে যে নোটিশ না দিই তাহলে কি হবে? 2 মাস পূর্বে নোটিশ না দিলে রিটেন স্টেটমেন্টের ক্ষেত্রে সময়টা বেশি পায়। রিটেন স্টেটমেন্টের ক্ষেত্রে সময়টা 3 মাস পর্যন্ত পাবে। তো এখান থেকে প্রশ্ন আপনার বার কাউন্সিলে আসছে, জুডিশিয়ারিতে আসছে। তো এই পর্যন্ত আমরা পড়ব। এরপরে চলে যাব হচ্ছে আপনার 88 নাম্বার ধারা। এই ধারাটাকে বলা হচ্ছে আপনার ইন্টারপ্রিটার মামলার ক্ষেত্রে যে ধারাটা, বা ইন্টারপ্রিটার মোকদ্দমার ধারা। তো ইন্টারপ্লিডার এর বাংলা হচ্ছে স্বার্থবিহীন মামলা। ইন্টারপ্লিডারের বাংলাটা হচ্ছে স্বার্থবিহীন মামলা। এখন স্বার্থবিহীন মামলার ক্ষেত্রে যেটা দেখব, বাদীর কোনো স্বার্থ থাকবে না। সব মামলাতেই বাদীর স্বার্থ থাকে, কিন্তু এই মামলাতে বাদীর কোনো স্বার্থ থাকবে না। এজন্য এটা স্বার্থবিহীন মামলা বলা হয়। তো স্বার্থটা কার থাকবে? বিবাদীর স্বার্থ থাকবে। তবে এক্ষেত্রে বিবাদীর সংখ্যাটা বেশি হয়, 2 বা ততোধিক বিবাদী হয়। তো যে মামলায় বাদীর কোনো স্বার্থ থাকবে না সেই মামলাটাকে বলতেছি আমরা স্বার্থবিহীন বা ইন্টারপ্রিটার স্যুট। আর এই মামলাটাতে কি হয়? 2 বা 2 এর বেশি বিবাদী থাকে। ইন্টারপ্রিটার স্যুট সংক্রান্ত আপনার একটা অর্ডার আছে। সেই অর্ডারটার নাম হচ্ছে 35 নম্বর আদেশ। 35 নম্বর আদেশ। আমরা আপাতত এটুকু পর্যন্তই পড়ব। এখান থেকে এই ধারাটা থেকে আপনার 2020 সালের এমসিকিউতে একটা প্রশ্ন আসছিল, ইন্টারপ্রিটার স্যুট দায়েরের বিধান কোন ধারাতে আলোচনা আছে? এই ধারাটা আসছে, ইন্টারপ্রিটার স্যুট দায়েরের ধারা কত? তারা আমরা যারা জানি তারা তো ইজিলি পারবো। 88 ধারা এটা আসছিল। এখন যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে মেডিয়েশন সংক্রান্ত বিধিবিধান। এই ধারাটা অনেক ইম্পর্টেন্ট। 89 এ ধারা মেডিয়েশন সংক্রান্ত বিষয়টা দেখেন। 89 এ ধারাটা দেখেন। এখানে অনেকগুলো বিষয় আছে, তো আমরা সব কিছু পড়ব না, গুটি কয়েক পড়ব। গুটি কয়েক ধারা পড়ব। এই ধারার মধ্যে আপনারা চলে যান যে যখন যাদের কাছে মূল বই আছে তারা দেখেন 12 নম্বর পয়েন্টটা। 89 ধারার 89 এ ধারার 12 নম্বর যে সাবসেকশন আছে সেটা লক্ষ্য করেন। সেখানে বলা আছে মেডিয়েশনের মাধ্যমে যদি কোনো মামলা নিষ্পত্তি হয়ে যায় তাহলে এই মামলাটা আপিল এবং রিভিশন কোনো কিছুই করা যাবে না। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা আসে যে মেডিয়েশনের মাধ্যমে যদি কোনো মামলা নিষ্পত্তি হয় তাহলে এই মামলা আপিলও করা যাবে না, রিভিশনও করা যাবে না। এটা একটা বিষয়। আর আরেকটা পয়েন্ট আপনারা দেখেন যে মেডিয়েশনের মাধ্যমে যদি কোনো মামলা সমাপ্ত হয় তাহলে এখানে যে ফিটা হয়, কোর্ট ফিটা, সেটা ফেরত পাওয়া যায়। তো আমরা এটুকুই পড়বো। আর একটা দেখব যে মেডিয়েশন কতদিনের মধ্যে শেষ করতে হয়। মেডিয়েশন বেসিক্যালি 60 দিন, পরবর্তীতে আরও 30 দিন বাড়িয়ে 90 দিনের মধ্যে এটা শেষ করা যায়। বেসিক্যালি 60 দিন, পরবর্তী আরও 10 দিন বাড়িয়ে 90 দিনের মধ্যে এই মেডিয়েশনটা শেষ করা যায়। তো পড়া তো অনেক আছে, তো আমরা এটুকুই পড়বো, অনেক পড়া আছে। এরপরে আমরা চলে যাব যে আপিলে মেডিয়েশন করা যায় কি যায় না, এই সংক্রান্ত বিধিবিধানটা আছে 89 সিতে। 89 সিতে যে আপিল অবস্থাও মেডিয়েশন করা যায়। ঠিক
89-এর এই যে বিধিবিধানগুলো আছে, আপিলেও ঠিক একইভাবে সেই বিধিবিধানগুলো প্রযোজ্য, অর্থাৎ আপিল অবস্থাও মেডিয়েশন করা যাবে। ওকে, এরপরে আমাদের 91 নাম্বার ধারাটা এবার বার কাউন্সিলে সম্ভবত আসছিল, যে এখানে আমরা শুধু শিরোনাম মনে রাখবো যে ক্ষতিকর কাজ রিলেটেড যদি মামলা করতে চাই, যেটা পাবলিক নুইসেন্স বলি, সেটা হচ্ছে 91, আর হচ্ছে পাবলিক চ্যারিটি সম্পর্কে 92। এই দুটো ধারা পড়লেই চলবে। এরপরে আমরা 95 ধারাটা পড়ব। মেডিয়েশনের বিরুদ্ধে কোনো প্রতিকার আছে? জি, মেডিয়েশনের বিরুদ্ধে প্রতিকার আছে, রিভিউ করা যাবে। যেহেতু 89 নাম্বার ধারার 12 নাম্বার সাবসেকশনে বলা আছে যে আপিল এবং রিভিশন করা যাবে না, তাহলে রিভিউ করা যাবে। তাহলে মেডিয়েশনের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিউ। ওকে, ধন্যবাদ সুমন ভাই প্রশ্ন করার জন্য। তবে আমরা যদিও এটা আমরা ভয়েসের মাধ্যমে কমিউনিকেশন করতে পারি না, তো আমরা কমেন্টের মাধ্যমে কমিউনিকেশনটা করব। হ্যাঁ, যে কোনো পূর্বেই করা যাবে, মেডিয়েশন যে কোনো পূর্বে করা যায়। তো আমরা 95 নম্বর ধারাতে চলে যাই। আমি বলছি পড়া কিন্তু অনেক আছে, জাস্ট আমরা এখন ইম্পর্টেন্ট বিষয়গুলো ফোকাস করব। আমরা এখন যেগুলোই পড়বো সব ইম্পর্টেন্ট বিষয়গুলো ফোকাস করব। 95 ধারা থেকে এখানে দেখেন, 95 ধারাটাতে এখানে কয়েকটা জিনিস আছে। সেই জিনিসগুলো শিরোনামটা দেখেন। অপর্যাপ্ত কারণে যদি গ্রেপ্তার করা হয়, ক্রোক করা হয়, নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হয়, তাহলে কি হবে? তাহলে যে ব্যক্তি এই জিনিসটা চাইবে তাকে 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলা হবে। তিনটা, একটা হচ্ছে অপর্যাপ্ত কারণে গ্রেপ্তার, ক্রোক, নিষেধাজ্ঞার আদেশ যদি লাভ করে তাহলে 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ অপর পক্ষকে দেওয়ার জন্য বলা হবে। হ্যাঁ লিমা আপু, আপনারা ঠিক আছে, রিভিউ করা যাবে। তো এই ছিল আমাদের 95 ধারা। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আপিল সংক্রান্ত বিধিবিধান কিছু দেখব। 96 নম্বর ধারাতে চলে যাই আমরা। আমি আগেই বলতেছি যে আমরা জাস্ট শুধু ইম্পর্টেন্ট জিনিসটা ফোকাস করতেছি, ডিটেলস পড়তে গেলে আমাদের সিলেবাস টাইমলি শেষ হবে না, কারণ আমি চাচ্ছি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আমরা পড়ি বেশি। 96 নম্বর ধারাতে চলে যান, সেখানে ডিক্রি সংক্রান্ত আচ্ছা, ইমরান উদ্ভিদ চৌধুরী বলছেন মেডিয়েশন না মামলে মামলার কার্যক্রম চলবে, এটা হলো প্রতিকার। হ্যাঁ, মেডিয়েশন যদি হয়ে যায় তাহলে তো ওইটি প্রতিকার রিভিউ। আর যখন মেডিয়েশন আমি মানতেছি না, তাহলে মেডিয়েশনের বিরুদ্ধে আর কোনো শব্দ নেই। যখন মেডিয়েশন হয়ে যাবে তখন মেডিয়েশন বিরুদ্ধে আসবে, আর যদি মেডিয়েশনই হইল না তাহলে মেডিয়েশন বিরুদ্ধ আর শব্দটা থাকলো না, তখন এজ ইউজুয়াল মামলার মতো হয়ে গেল আর কি। তো ঠিক আছে, 96-তে আমরা চলে যাই। 96 ধারাটা একটু লক্ষ্য করি। এটা হচ্ছে ধারাটা শুরুতেই দেখেন, মূল ডিক্রি হতে আপিল শব্দটা বলা আছে। মূল ডিক্রি হতে আপিল, অর্থাৎ মূল ডিক্রি হতে যদি আচ্ছা, আমরা মিস আপিল কি সেটা আমরা পরে দেখতেছি, আমাদের সিলেবাসে আছে, ধারাবাহিকভাবে আমরা বুঝবো যে মিস আপিলটা কি। তো আপনারা দেখেন, তাহলে আমরা যেটা বললাম অরিজিনাল ডিক্রির এগেনস্টে যে আপিলের কথা যেটা বলতেছি, অরিজিনাল ডিক্রির এগেনস্টে যে আপিল, এটা কিন্তু মিস আপিল না, এটা হচ্ছে অরিজিনাল ডিক্রির এগেনস্টে আপিল করতেছি। অর্থাৎ ডিক্রির এগেনস্টে আপিল করা যায়, তবে সব ডিক্রির এগেনস্টে আপিল করা যায় না, এটাও মনে রাখতে হবে। সব ডিগ্রির এগেনস্টে আপিল করা যায় না। যেমন যদি বলি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী যে আর ডিক্রি প্রদান করা হয়, ওই ডিক্রি এগেনস্টে আপিল করা যায় না। মেডিয়েশনের মাধ্যমে যে ডিক্রি দেওয়া হয় এটার এগেনস্টে আপিল করা যাবে না। কম্প্রোমাইজের মাধ্যমে যে ডিক্রি দেওয়া হয় সেই ডিক্রির এগেনস্টে আপিল করা যাবে না। ওকে, তো আমরা 96 1 নাম্বার সাবসেকশন লক্ষ্য করব যে
মূল ডিক্রি এগেনস্টে আপিল করা যাবে। 96 নম্বর সাবসেকশনে লক্ষ্য করেন, হ্যাঁ রিভিশন তো করা যাবে, রিভিশনের বিধানটা তো অন্য ইমরান, রিভিশনটা অন্য। তো 96 নম্বর সাবসেকশনে লক্ষ্য করেন, সেখানে বলা আছে একতরফা ডিক্রি এগেনস্টে আপিল করা যাবে। আর 96 নম্বর সাবসেকশনে কথাটা আছে, যে কথাটা আমরা ফোকাস করব সেটা হচ্ছে এখানে কনসেন্টের মাধ্যমে যদি কোনো হয়, দেখেন নো আপিল শ্যাল লাই ফ্রম এ ডিক্রি বাই পাস দ্য কোর্ট উইথ কনসেন্ট অফ দ্য পার্টিস। কনসেন্টের মাধ্যমে যদি ডিক্রি হয়, সম্মতির মাধ্যমে যদি কোনো ডিক্রি প্রদান করা হয়, এই ডিক্রি এগেনস্টে আপিল করা যাবে না। ওকে, তাহলে আমরা এই 3 অধীনে প্রতিকার কি পাবো? যেখানে আপিল চলে না সেখানে রিভিশন চলে, এটা মনে রাখবো। যেখানে আপিল চলে না সেখানে রিভিশন চলে। ওকে, এরপরে আপনার আপিল সংক্রান্ত অনেকগুলো আদেশ আছে, 41, 42, 43, 44, 45 পর্যন্ত অনেকগুলো। মিস আপিল এবং আপিল কি একই? লিমা আপু বলতেছে, দেখেন আপিল তো আপিলই 1 নম্বর বিষয়। সাধারণত মিস আপিল বলা হয় কোনগুলো, যেমন গ্রেপ্তারে এগেনস্টে যদি কোনো আদেশ দেওয়া হয়, সে আদেশের এগেনস্টে, ওটা আমরা একটু পরে পাবো, একটু পরে আপনারা ওয়েট করেন, আসতেছি। দেখেন 96-তে যে জিনিসটা বললাম, যে ডিক্রি, মূল ডিক্রির বিষয়টা নিয়ে আলোচনা হলো। 97 যে ধারাটা ছিল, আমরা ডিক্রি কয় ধরনের পাই? একটা ডিক্রি পাই হচ্ছে প্রাথমিক ডিক্রি, একটা পাই ফাইনাল ডিক্রি, বা আরেক ধরনের ডিক্রি পাওয়া যায় পার্টলি প্রাথমিক পার্টলি ফাইনাল, এভাবে পাওয়া যায়। তো প্রাথমিক ডিক্রি সময় যদি আমরা আপিল না করি, পরবর্তীতে যদি ফাইনাল ডিক্রি প্রদান করা হয়, ওই সময় আর প্রাথমিক ডিক্রি এগেনস্টে আপিল করা যাবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে আমাদের বিষয়টা হলো প্রাথমিক ডিক্রির সময় আপিল করলে করতে পারবো, অন্যথায় পরবর্তীতে আর আমরা সেটা সুযোগ পাবো না। এটা একটা বিষয় গেল। 98 নম্বর ধারাটা খুব বেশি একটা আমরা পড়বো না, একটা জিনিস শুধু মনে রাখবো। 98 নম্বর ধারাটা দেখেন, যখন কোনো আপিল চলে, আপিলটা যদি 2 বা ততোধিক বিচারক যদি শ্রবণ করে, বা 2 বা ততোধিক বিচার যদি আপিলটা পরিচালনা করে, তাহলে যদি সমান সংখ্যক জাজ যদি এই আপিলটাকে রায় দেয়, অর্থাৎ 4 জন জাজ ছিল বা 2 জন জাজ ছিল, 2 জন 2 রকম রায় দিছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ক্রিমিনালের ক্ষেত্রে নিয়ম ছিল তৃতীয় আরেকজনের কাছে পাঠানো হবে, কিন্তু সিভিলের ক্ষেত্রে একটু ভিন্ন। সিভিলে 98 নম্বর ধারাতে বলা আছে, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে আগের রায়টাই বহাল থাকবে। ওকে, আর যদি সংখ্যাগরিষ্ঠ যদি মতামত হয় তাহলে সংখ্যাগরিষ্ঠটাই বহাল থাকবে, আর যদি সমান যদি হয় তাহলে আগেরটাই বহাল থাকবে। তো ঠিক আছে, এরপরে আমরা চলে যাব যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে 104 নাম্বার, যেটা আমরা মিস আপিল সংক্রান্ত বিষয় আলোচনা করব। 104 নম্বরে যাই, মিস আপিল। 104 নম্বর ধারায় বলা আছে আদেশের থেকে আপিল, অর্থাৎ আদেশ দেওয়ার এগেনস্টে আপিল করতে হবে। সাধারণত আদেশের এগেনস্টে আপিল হয় না, কিন্তু স্পেসিফিকভাবে যে বিষয়গুলো বলা আছে আদেশের এগেনস্টে, সেগুলো আপিল করা যায়। হ্যাঁ, আমাদের ইলিয়াস ভাই অলরেডি অ্যান্সার দিয়ে দিছে, আদেশের বিরুদ্ধে আপিলকে মিস আপিল বলে। ইলিয়াস ভাই অ্যান্সার দিয়ে দিছে, ইলিয়াস ভাইকে অশেষ ধন্যবাদ। তো আপনারাও মাঝে মাঝে কমেন্টসে অনেক কিছু শেয়ার করবেন, আপনারা সবাই শেয়ার করবেন, তাহলে আমাদের
পার্টিসিপেন্ট জিনিসটা ভালো হবে আর কি। হ্যাঁ, তাসলিমা আপু ঠিক আছে। 104 নম্বর ধারা আমরা আপিল করতেছি। এই আপিলটা হচ্ছে আদেশের এগেনস্টে আপিল করব। তো আদেশের এগেনস্টে যে আপিলগুলো করা হয় এই আপিলগুলো মিস আপিল। এখন কোন কোন ক্ষেত্রে কোন কোন আদেশের এগেনস্টে আপিল করব এই সংক্রান্ত বিধানগুলো 104ই বলা আছে, সবগুলো 104ই বলা আছে। দেখেন আপনাদের কাছে যদি বই থাকে তাহলে একটু লক্ষ্য করেন, একটা জিনিস দেখেন, এখানে বলা আছে অনেকগুলো স্পেসিফিক বলা আছে 35-এর কো ধারার অধীনে যদি কোনো আদেশ দেওয়া হয়, 35-এর কো ধারা অনুসারে যদি আদেশ দেওয়া হয় সে আদেশের এগেনস্টে আপিল করা যাবে। তাহলে এটা মিস কেস। 95 ধারার যেটা পড়ে আসলাম আমরা, যে অপর্যাপ্ত কারণে গ্রেপ্তার, ক্রোক, নিষেধাজ্ঞা আদেশ প্রদান করে, তাহলে ওই আদেশগুলোর এগেনস্টে কিন্তু আপনারা আপিল করতে পারবেন। এই আপিলটা মিস কেস, মিস আপিল। যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা দেওয়ানি জেলে আটক রাখার কথা বলা হয়, নির্দেশ দিয়ে, তাহলে সেটার এগেনস্টে আপিল করা যাবে আদেশ যদি দেয়। আর আমাদের 43তম একটা আদেশ আছে, সেখানে প্রায় 25-26টা পয়েন্ট আছে। বিধিতে বিভিন্ন অর্ডারে বিভিন্ন বিধিতে যে আদেশগুলো প্রদান করা যা হয় সেই আদেশের এগেনস্টে আপিল করা যাবে, সেই কথাগুলো বলা আছে 43 নম্বর আদেশে। ওই আদেশগুলোর এগেনস্টে আপিল করা যাবে। এইগুলোই হচ্ছে আপনার আপিল রিলেটেড, আদেশের এগেনস্টে আপিল রিলেটেড বিষয়। 25 নম্বর আদেশ না ইমরান, এটা 43 নম্বর আদেশ। 43 নম্বর আদেশে অনেকগুলো আদেশের সমন্বয়ে বিষয় আছে। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা আপিল আদালতের ক্ষমতা কি কি, একটা আপিল আদালত কি কি ক্ষমতা ইউজ করতে পারে এই সংক্রান্ত বিষয়টা আলোচনা করা আছে 107 নম্বর ধারায়। 107 নম্বর ধারাতে দেখেন আপনারা যে বিষয়টা আলোচনা করা আছে যে পাওয়ার্স অফ অ্যাপিলেট কোর্ট, অ্যাপিলেট কোর্টের আদালতের ক্ষমতা। এখানে 4 ধরনের ক্ষমতার কথা বলা আছে। হ্যাঁ, ওইখানে একটা কাউন্টিং এর বিষয় আছে। হ্যাঁ, ইমরান রুদবি চৌধুরী ভাই, এখানে একটা কাউন্টিং এর বিষয় আছে। এক হিসাবে কাউন্টিং করলে 25 হয়, আরেক হিসাবে কাউন্টিং করলে 26 হয়, আরেক হিসাবে কাউন্টিং করলে 24 হয়। তো কাউন্টিং একটা ফ্যাক্টর আছে সেখানে। আচ্ছা লিমা আপু ঠিক আছে, আপনার অ্যান্সারটা পারফেক্ট। আদেশ নাম্বার 43, বিধি নাম্বার 1। তো আমরা চলে গেলাম এবার হচ্ছে 107 নম্বর ধারাতে চলে গেছি আমরা। সেখানে যে জিনিসটা লক্ষ্য করতেছি যে একটা আপিল আদালতের ক্ষমতা কি কি। একটা আপিল আদালতের ক্ষমতা হচ্ছে 4 ধরনের ক্ষমতার কথা বলা আছে। প্রথম যে ক্ষমতাটা সে হচ্ছে মামলাটা নিষ্পত্তি করতে পারবে চূড়ান্তভাবে মামলা নিষ্পত্তি করতে পারবে, এটা একটা তার ক্ষমতা। দ্বিতীয় নাম্বার ক্ষমতা রিমান্ড এ কেস, একটা মামলা রিমান্ড নিতে পারবে। তবে ফৌজদারি মামলা রিমান্ড আর সিভিল মামলা রিমান্ড একই জিনিস না। ফৌজদারি রিমান্ড ভিন্ন কথা আর সিভিলের রিমান্ড ভিন্ন কথা। ফৌজদারিতে সিভিলে যে রিমান্ডটা আসে সেটা হচ্ছে আপিল আদালত পুনরায় মামলাটা অন্য কোর্টে পাঠাবে, অর্থাৎ মোকদ্দমা বিচার করার জন্য আবার ফেরত দিয়ে দিবে, সেটাই হচ্ছে রিমান্ড। আচ্ছা ওকে, এরপরে হচ্ছে আপিল আদালত কি করতে পারে, নতুন করে ইস্যু গ্রহণ করতে পারে, তারপর সেটা ট্রায়াল করবে এবং 4 নম্বর পয়েন্ট অতিরিক্তভাবে সাক্ষ্য গ্রহণ করতে পারবে। এগুলো হচ্ছে আপিল আদালতের ক্ষমতা। তো ঠিক আছে, আমরা এগুলো পড়ব। এই সংক্রান্ত বিধানগুলো আপনার আছে আদেশ নাম্বার 41 আছে। 41-এর 33 বিধিতে এই বিষয়গুলো আলোচনা করা আছে। 41 আদেশের 33 বিধিতে এই বিষয়গুলো আলোচনা করা আছে। তো এরপরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে 113 নম্বর ধারাতে। 113 নম্বর ধারার বিষয়টা চান আপনারা এখানে একটু লক্ষ্য করেন। 113 নম্বর ধারাটা রেফারেন্স সংক্রান্ত বিষয়। রেফারেন্স শুধুমাত্র চাওয়া যায় হাইকোর্ট ডিভিশনের কাছে।
রেফারেন্সটা চাওয়া হয় হাইকোর্ট ডিভিশনের কাছে। তো এই রেফারেন্স সংক্রান্ত একটা আদেশ আছে, সে আদেশটা হচ্ছে 46তম আদেশ। এটা আমরা একটু মনে রাখবো। এরপরে আমরা চলে গেলাম 114 নম্বর ধারায়, সেখানে রিভিউ সংক্রান্ত বিধিবিধানের কথা বলা আছে। 114 রিভিউ সংক্রান্ত বিধিবিধানগুলোর কথা বলা আছে। দেখেন এখানে যে জিনিসটা আলোচনা করা আছে, রিভিউ কখন করা যায় সেই কথাগুলো বলা আছে, এবং রিভিউ সংক্রান্ত একটা আদেশ আছে, আদেশ নাম্বার 47। তো এখানে বলা আছে রিভিউটা কখন করা যায়, যে ক্ষেত্রে আপিল করা যায় না বা আপিল চলে না, সেক্ষেত্রে আপনি রিভিউ করতে পারবেন। আর যে ক্ষেত্রে আপিল চলে কিন্তু আপিল করা হয়নি, তাও আপনি আপিল করতে পারবেন। দেখেন কথাটা কি আসলো, আপিল চলতো কিন্তু আপিল করেননি, তাহলে রিভিউ করতে পারবেন। আর আপিল করা যায় না, সেক্ষেত্রে আপনি রিভিউ করতে পারবেন। 3 নম্বর পয়েন্টে বিষয়টা বলা আছে যে স্মল কজেস কোর্ট, যেটা আমরা জানি স্বল্প এখতিয়ার আদালত, যেটা এই স্বল্প এখতিয়ার আদালতের রেফারেন্সে এগেনস্টে রিভিউ করা যাবে। তো রিভিউ সংক্রান্ত যে বিষয়টা বললাম, সেই বিষয়টা হচ্ছে আদেশ নাম্বার 47 বিস্তারিত আলোচনা করা আছে। আর রিভিউর যে একটা তামাদি আছে সেটা আমরা দেখব। রিভিউর তামাদি আইনের 161-তে একরকম বলা আছে, 162-তে একরকম বলা আছে, এবং 173 একরকম বলা আছে। আমরা 173টা মনে রাখবো। 173টা খুবই ইম্পর্টেন্ট অনুচ্ছেদ। 173 তামাদি আইনের অনুচ্ছেদ, রিভিউ 90 দিনের মধ্যে করতে হয়। আর এখানে আরেকটা জিনিস দেখবেন যে এই জিনিস দুটো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদিও 147 নম্বর আদেশে আমরা পড়ব, রিভিউর আবেদন যদি মঞ্জুর হয় তাহলে এইটা এগেনস্টে আপিল করা যায়, আর যদি না মঞ্জুর হয় তাহলে এটা এগেনস্টে রিভিশন করা যায়। এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু পড়বেন। এরপরে যে ধারাটা পড়ব সেটা হচ্ছে 115 নম্বর ধারা। 115 নম্বর ধারা 115 নম্বর ধারাটা রিভিশন সংক্রান্ত ধারা, এবং এই ধারাটার অর্থাৎ আমরা কোনো আদেশ পাবো না, অর্থাৎ রিভিশনের কোনো আদেশ নাই, রিভিশনের কোনো আদেশ নাই। তবে আপনারা দেখেন 115 নম্বর ধারাতে 5টি সাবসেকশন আছে। 5টি সাবসেকশন আছে। প্রথম নাম্বার সাবসেকশনটা হচ্ছে হাইকোর্টে রিভিশন করার কথা বলা আছে। প্রথম নাম্বারটা হাইকোর্টে রিভিশনের কথা বলা আছে। দ্বিতীয় নাম্বারটা জজ কোর্টে রিভিশনের কথা বলা আছে। চতুর্থ নাম্বারটা সেকেন্ড রিভিশনের কথা বলা আছে। তো বেসিক্যালি আমরা এই 3টে ধারায় পড়ব সাবসেকশন। দেখেন হাইকোর্টে কোন কোন বিষয়গুলো রিভিশন করব, আর জজ কোর্টে কোন কোন বিষয়গুলো রিভিশন করব। এটা আমরা সাধারণ সেন্সে একটা জিনিস মনে রাখবো। যদি আপনারা লক্ষ্য করেন 115 নম্বর ধারার 1 নম্বর সাবসেকশনটা লক্ষ্য করলে আপনারা দেখবেন হাইকোর্টে যে রিভিশনগুলো করা হয়, সকল ধরনের ডিক্রি রিভিশন করতে হয় হাইকোর্টে। অর্থাৎ ডিক্রি যদি রিভিশন করতে চাই তাহলে হাইকোর্টে করতে হবে। 1 নম্বর, এই ডিক্রিটা যদি সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জাজ, অতিরিক্ত জেলা জাজ এবং জেলা জাজ যদি আদেশ প্রদান করে, ডিক্রি প্রদান করে, সেগুলো এগেনস্টে রিভিশন করতে হবে হাইকোর্টে। তো কি বললাম, পয়েন্টটা মনে রাখবো, সকল ডিক্রি রিভিশন হয় হাইকোর্টে। তাহলে হাইকোর্টে কি আদেশের কোনো ডিক্রি হয় না, আদেশের কোনো রিভিশন হয় না? হ্যাঁ, হাইকোর্টে আদেশেরও রিভিশন হয়। সে আদেশগুলো হচ্ছে আপনার অতিরিক্ত জেলা জাজ এবং জেলা জাজের আদেশ, যেগুলো অর্ডার দিবে,
এই অর্ডারগুলো রিভিশন হবে হাইকোর্টে। ওকে, তাহলে আপনারা দেখেন আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে যে জিনিসটা আলোচনা করা আছে, জেলা জাজ রিভিশন করবে। কি বিষয় রিভিশন করে জেলা জাজ? জেলা জাজ শুধুমাত্র সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং জয়েন্ট বা যুগ্ম জেলা জাজ যে সকল আদেশগুলো দেবে, এই আদেশগুলোর এগেনস্টে জেলা জাজে রিভিশন করা হয়। তাহলে এখানে আদেশগুলোর কথা বলা আছে, এখানে আদেশগুলো রিভিশন হচ্ছে জেলা জাজে। তো 1 এবং 2 সাবসেকশন আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। এরপরের যে বিষয়টা দেখব 4 নাম্বার যে বিষয়টা, সেকেন্ড রিভিশন। সেকেন্ড রিভিশন মানে আমরা বুঝতেছি একবার অলরেডি রিভিশন হয়ে গেছে, পুনরায় আমার সেটা আবার রিভিশন করতে চাচ্ছি, এটাকে আমরা সেকেন্ড রিভিশন বলবো। শুধুমাত্র জেলা জাজ যে সকল রিভিশন করে সেই সকল রিভিশনগুলোই হাইকোর্টে রিভিশন হয়, পুনরায় রিভিশন করা যায়, এটাকে আমরা সেকেন্ড রিভিশন বলতেছি। জেলা জাজ যে আদেশগুলো দেবে, এখানে জেলা জাজ অতিরিক্ত জেলা জাজ দুইজনেই রিভিশন করতে পারে যখন জেলা জাজ তাকে পাওয়ারটা দিয়ে দেয়। এদের রিভিশনগুলো আমরা হাইকোর্টে রিভিশন করতে পারবো, সেটাকেই বলা হচ্ছে সেকেন্ড রিভিশন। ওকে, এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে 122 নাম্বার ধারা। 122 নাম্বার ধারায় বলা আছে, এই যে আমাদের অনেকগুলো বিধি আছে, প্রথম তফসিলে 51টি আদেশ আছে, এই আদেশগুলো বাতিল করা যায়, পরিবর্তন করা যায়, সংযোজন করা যায়। এগুলো কে করবে? এগুলো করবে সুপ্রিম কোর্ট, এগুলো নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্ট। বিধিগুলো নিয়ন্ত্রণ করে সুপ্রিম কোর্ট, আর ধারাগুলো নিয়ন্ত্রণ করে সংসদ, জাতীয় সংসদ। এগুলো পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে, বাতিল করতে পারে ধারা, আর বিধিগুলো করতে পারে আমাদের সুপ্রিম কোর্ট। আর এই বিধিগুলো যদি কোনো পরিবর্তন, সংশোধন, সংযোজন করতে চায় তাহলে 123 নাম্বার ধারা অনুযায়ী কমিটি গঠন করতে হয়। 123 নাম্বার ধারা অনুযায়ী কমিটি গঠন করতে হয়। উক্ত কমিটিতে এটা 6 সদস্যের কমিটি, 3 জন সুপ্রিম কোর্টের বিচারক থাকে, 2 জন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট থাকে এবং 1 জন জেলা জাজের বিচারক থাকে। এই 6 জন সদস্যের মাধ্যমে এই কমিটিটা গঠন করা হয়, আর এভাবে বিচার কার্যক্রমটা হয়ে থাকে। এরপরে আমরা চলে যাব 132 নাম্বার ধারায়। 132 নাম্বার ধারার বিষয়বস্তুটা হচ্ছে মহিলাদেরকে ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার জন্য অব্যাহতি প্রদান করা হয়। মহিলাদেরকে কি করা হয়? হাজিরা থেকে অব্যাহতি প্রদান করা হয়। সেক্ষেত্রে যে সমস্ত মহিলারা জনসম্মুখে হাজির হয় না তাদের জন্য এই বিষয়টা আর কি, এটা একটা বিষয়। 135-এর ক নাম্বারটা পড়বো, আমাদের সংসদ সদস্য গ্রেপ্তার বা তাদেরকে আটক করা যাবে না, এই সংক্রান্ত বিধিবিধান বলা আছে 135-এর। এখানে 14 দিন একটা বিষয় আছে, যদি কখন যাবে না এই বিষয়ে বর্ণনা বলা আছে, যে সংসদ চলাকালীন অবস্থায় তাদের অ্যারেস্ট করা যাবে না, তা আটক রাখা যাবে না। আর সংসদের যদি কোনো অধিবেশন চলে এবং এই অধিবেশনের যদি কমিটির সদস্য হয় তাহলে 14 দিন পূর্বে বা পরবর্তী 14 দিনের মধ্যে তাদেরকে আটক করা যাবে না। একটা অধিবেশন চলাকালীন সময় এবং অধিবেশন চলাকালীন সময় যদি কোনো কমিটি হয় আর এই কমিটিতে যদি মেম্বার হয়, আর এই মেম্বার হওয়ার 14 দিন আগেও করা যাবে না, 14 দিন পরেও করা যাবে না অ্যারেস্ট। এটা একটা ইম্পর্টেন্ট। 137 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট। 137 নম্বর ধারাটা আসছিল যে নিম্ন আদালতের ভাষা কীরকম হবে, আর এই ভাষাটা কে নির্ধারণ করবে? এই ভাষা নির্ধারণ করবে সরকার।
আদালতের ভাষা নির্ধারণ করবে সরকার। 143টা পড়বেন, শুধু ডাক মাসুল এর কথা বলা আছে। 143-এ বলা আছে ডাক মাসুল কত নম্বর ধারাতে আছে, এটা মনে রাখবেন। 144 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট, রেস্টিটিউশন, এটা একটা ইম্পর্টেন্ট ধারা। প্রত্যাপন, প্রত্যাপন একটি আদেশ, কিন্তু এটার এগেনস্টে কিন্তু এটা কি হয়, আপিল করা যায়। যদিও আদেশ এটা ডিক্রি হিসেবে গণ্য হয়, যদিও আদেশ এটা কী হিসেবে গণ্য হবে, ডিক্রি হিসেবে। এই কথাটা বলা আছে 2 ধারার 2 সাবসেকশনে, মানে 2-এ বলা আছে যদিও আদেশ তবু ডিক্রি হিসেবে গণ্য হয়। এরপরে যে বিষয়টা দেখবো খুব ইম্পর্টেন্ট, 151 নম্বর ধারা, খুবই ইম্পর্টেন্ট ধারা। এই ধারাটা থেকে এবার প্রশ্ন আসবে যে ইনহেরেন্ট পাওয়ার, সহজাত ক্ষমতা। দেওয়ানি কার্যবিধি অনুসারে সকল দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা আছে। এখানে 2টি কারণের কথা বলা আছে। একটি কারণ হচ্ছে ন্যায় বিচারের জন্য, আরেকটা হচ্ছে আদালতের যে কার্যধারাগুলো আছে এই কার্যধারার অপব্যবহার। এই 2টার কথা বলা আছে। দেখেন, প্রথমটা হচ্ছে যে জিনিসটা বললাম, ইন্স অফ জাস্টিস, এই জন্য একটা হতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে প্রিভেন্ট অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট, এই কথাটা বলা আছে। 152 এবং 153 এই 2টা ধারা থেকেই এবার প্রশ্ন আসছে। 152তেও আসছে, 153তেও আসছে। তো 152তে কি সংশোধন হয়, জাজমেন্ট, রায়, আদেশ, এগুলো সংশোধন হয়, তবে ক্লারিক্যাল মিস্টেকগুলো সংশোধন হয়। আর 153 নম্বর ধারার বলা হয়েছে জেনারেল, সংশোধন করার সাধারণ ক্ষমতা, বিধিবিধান বলা আছে 153 নম্বর ধারা। তো আমাদের ধারা এখান থেকেই শেষ। আমরা আগামীকাল আদেশ পড়ব। তো রাত 11:42, তো আজকে আমরা কন্টিনিউ করব না। আমি আপনাদের যে বিষয়টা বারবার বলি, আপনারা যারা রেগুলার লাইভ দেখেন, শুধু আমার না, যে কোনো ব্যক্তির লাইভ দেখেন, আপনারা সেই লাইভটা পরবর্তীতে আপনারা দেখার পর সেখানে কি বলল সেই বইয়ের সাথে মিল করে আপনারা নিজেরাই একটু নোট করবেন, ছোট্ট আকারে নোট করবেন। এভাবে যদি পড়েন তাহলে আপনার লাইভ দেখাটা সার্থকতা আসবে। তবে শর্ত হলো লাইভের সাথে বইয়ের মিল আছে কিনা এটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। অনেক সময় যেই লাইভ দেখ না কেন, অনেক সময় বলতে গিয়ে অনেক ভুল করে ফেলে। সে জানে মনে ঠিক আছে, কিন্তু বলার সময় অনেক ভুল হয়ে যায়। এজন্য আপনারা লাইভ দেখবেন, পাশাপাশি বই রাখবেন। যখন যেই ধারার কথা বলবে সেই ধারাতে চলে যাবেন। যদি ভুলও হয় সে ভুলটা তাৎক্ষণিকভাবে সংশোধন হয়ে যায়, আর আপনাদেরও ভুল জানা হয় না। তো মাহবুবুর রহমান ভাই বলছেন বুঝিয়ে দিলে ভালো হয়। 94 আর 151, আচ্ছা এই কথাটা যেটা বলছে 94 আর 151, দেখেন 151 নম্বর ধারাটা আমরা অলরেডি পড়ে ফেলছি। 151 নম্বর ধারাটা যেটা বললাম, আচ্ছা আমরা এটা পড়ে আসতেছি। 94 আর 151, 151 যেটা বললাম সেটা কি ছিল আমাদের, 151 কথাটা ছিল সহজাত ক্ষমতা। এই সহজাত ক্ষমতা সব জায়গায় ইউজ করা যায়। আর 94 ধারাতে যান, 94 ধারাতে যে বিষয়টা বলা আছে, সহজাত ক্ষমতা 151 সবগুলোর সাথে জয়েন করে আপনি কাজ করতে পারবেন। আদালতের যে প্রক্রিয়াটা যে কোনোভাবে আপনার কাজ করতে পারবেন। তো 194তে আপনার একটা দেখেন, যে শিরোনামটা দেখলে বুঝতে পারবেন কি বলা আছে। সরি 154, অনলি 94। সেখানে বলা আছে অতিরিক্ত কার্যক্রম। এই অতিরিক্ত কার্যক্রমগুলো অনেকগুলো বিষয় ইনক্লুডেড। এইগুলোর বিষয়ে কোনো আদেশ আসলে আপনার 151 দ্বারা আপনারা সেই বিষয়টা আপিল করবেন আর কি। আপিল হতে পারে আপনার ওই যে না আপিল, হ্যাঁ আদেশে এগেনস্টে আপিল হতে পারে, বা এমনি কোনো আপনি
পিটিশন দিতে পারেন, অনেক কিছু বিষয় আসতে পারে। সময় বলছে আর্জির টাকা কখন দিতে হয়। আচ্ছা, এটা একটা মামলার প্রসিডিউর। আমরা মামলার প্রসিডিউরে এখানে বিষয়টা আসবে একটা ফুল ফাইনাল, তখন আমরা আলোচনা করব। তো আমরা যেটা বলতেছিলাম, আরজি সংক্রান্ত আমাদের আদেশ আছে। আচ্ছা, কামরুল জামান ভাই, আপনি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি সেখানে আপলোড করছি, হয়তো পেজে নাকি নেয়, আমি যেটা দেখলাম। তো সমস্যা নেই, আমি কামরুল ভাই আপনাকে মেসেঞ্জারে দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নিন। হ্যাঁ, সাপ্লিমেন্টারি প্রসিডিংয়ের কথা বলা আছে ইউনুস ভাই। ঠিক আছে, তো আমরা লাইভটা আজকে এখানেই সমাপ্ত করব। আগামীকাল আমরা আদেশ পড়ব। আদেশ সর্বোচ্চ আদেশ শেষ ক্লাস 2টা বা 3টা হবে। আমরা শর্টে চলে গেছি, শর্টভাবে পড়বো, বারবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবো আর কি, সিলেবাসটা শেষ করে আবার দেওয়ার জন্য। তো ঠিক আছে, আমরা আজকে এখানে রাখি। আর আমি যেটা বললাম, আপনারা যারা রেগুলার লাইভ দেখেন, যারা বার কাউন্সিল এক্সাম দেবেন, তারা অবশ্যই আমি যে ধারাগুলোর কথা বললাম সেই ধারাগুলো লিখে আমার মেসেঞ্জারে আপনারা সেন্ড করবেন, তাহলে আমি বুঝবো আসলে আপনারা পড়তেছেন। তো আমরা সবাই এই সময় পড়তেছি, তো পড়াশোনাটা আরও স্পিড করতে হবে আর বারবার রিভিশন দিতে হবে। তো ঠিক আছে, আজকে এখানে রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।